অনেক ধন্যবাদ। আজকে সুরুন্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ব্যবস্থাপনায় আয়োজনে সম্মেলন আজকে 3 তারিখ ঠিক করা হয়েছে। আমি সর্বপ্রথমেই অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিকে অত্যন্ত ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে অতি সুন্দর সুদৃঢ়ভাবে বর্ণাঢ্যভাবে এই সভাটা আজকে আয়োজন করেছে। বিশেষত আমাদের অঞ্চলের সভাপতি, দীর্ঘদিনের লিডার, বর্ষিয়ার নেতা, প্রাক্তন প্রধান, স্পষ্টবাদী লোক আমাদের আবুল হোসেন মহাশয় এবং অঞ্চল তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি, আমাদের এই অঞ্চলের প্রধান আমাদের ভাবি সুপ্রিয়া বিবি, তার প্রিয় স্বামী, অঞ্চলে আমাদের শীর্ষ নেতৃত্ব আমজাদ হোসেন সাহেব, অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সিলিপ বর্মন থেকে আরম্ভ করে যুব সভাপতি রাজু কাসিম, মহিলা সভানেত্রী সাধনাদি থেকে আরম্ভ করে সমস্ত নেতৃবৃন্দরা অতি পরিশ্রম করে আজকে আপনাদের এখানে উপস্থিত করেছেন। সঙ্গে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের প্রাক্তন মেম্বার, আমাদের দিদি বিউটি আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার নীরেশ কুমার দাস, আরেকজন পঞ্চায়েত সমিতির মেম্বার কিসমুদ্দিন সাহেব, এবং আমাদের কিষান খেত মজদুরের শাখা সংগঠন ব্লক সভাপতি আবেদ আলী মহাশয়, অঞ্চলের শীর্ষ নেতৃত্ব, অঞ্চলে আমাদের ভোটার লিস্টে আঞ্চলিক কাজ করেন পিআরএস হিসেবে গৌতম ভাই আছেন, অবশ্যই আমাদের এই অঞ্চলে পর্যবেক্ষক আমাদের আমার প্রিয় সহযোদ্ধা, ঘনিষ্ঠ সহকর্মী পলাশ কুমার রায়, ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তিনি উপস্থিত আছেন। এর বাদ দিয়ে আমাদের উপপ্রধান শেখর চন্দ্র রায় থেকে শেখর চন্দ্র বর্মন, এখানে আয়ুক্ত এবং অন্যান্য নেতৃবৃন্দরা অনেকে আছে। আমার সবাই বলতে গেলে সময় লেগে যাবে, কারণ দীর্ঘক্ষণ ধরে এই সভাটা চলছে। তারপরে এই সভার পরে আবার আমাদের 2-4 মিনিট করে কথাবার্তাও আছে। তা সেক্ষেত্রে আপনারা বুথের প্রত্যেকজন সভাপতিগণ, সহসভাপতি, বুথ কমিটির নেতৃবৃন্দরা, আমাদের কর্মী সম্পদ, মা বোনেরা, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা, সংঘের নেত্রীরা যারা আমাদের এই কমিটির পদে আছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার, সম্মান, আদাব ইত্যাদি জানাচ্ছি। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমার অতি ধকলে কয়েকদিন পরিশ্রমে অসুবিধা হচ্ছে, তবুও যেহেতু আর হাতে গোনা কয়েকদিন পরেই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এই পবিত্র রমজান, মাহে রমজান আসছে, 18 তারিখ থেকে সম্ভবত শুরু হবে। তারপরে আবার মাঝখানে এসআইআর এর জন্য একটা দীর্ঘ সময় আমরা রাজনৈতিক রক্ষার্থে আমরা এলাকায় ছিলাম। এসব কারণে অঞ্চল সম্মেলনটা একটু দেরি হয়ে গেল, আর রমজান মাসে অঞ্চল সম্মেলন করা একটা অসুবিধামূলক ব্যাপার। আজকে দিয়ে আমাদের 6তম 6 দিন আজকে এই অঞ্চল সম্মেলন চলছে। তা আমি আপনাদের এটুকুই বলবো, মূলত সম্মেলন আমরা বছর শেষে একটা করি। আমি এমএলএ বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে বিশেষ করে যারা আমরা বুথে তৃণমূল স্তরে কাজ করি, দলকে আগলিয়ে রাখি, যারা প্রচার প্রচারণা করি, মিটিং মিছিল কর্মসূচিতে আমরা যাই, যে প্রকৃত তৃণমূল কংগ্রেসের জন্ম আজকে দল টিকে আছে। আপনারা দলের অন্তঃপ্রাণ, আপনারা দলের নিবেদিত কর্মী। তাই আপনাদের সম্মাননা জানার জন্য, প্রত্যেকটি বুথের সঙ্গে প্রত্যেকটি বুথের একটা সম্পৃক্ততা পরিচয় স্থাপন করার জন্য এই দিনটি আমরা
এই দিনটির জন্য ওদের আগ্রহে অপেক্ষা করে থাকি। তাই আমি জেতার পরে 1-1.5 বছর করোনা ছিল, যেমন তাই 1-1.5 বছর উন্নয়ন করতে পারিনি। আমি শুধু না, বাংলার কোন এমএলএ মন্ত্রী সরকার সার্বিক কাজ করেনি। রেভিনিউ কালেকশন আমরা প্রতি বছরই এই অঞ্চল সম্মেলনটা আমরা শুরু করেছি। অবশ্যই অঞ্চল তৃণমূল কংগ্রেসের জন্য এটা সম্ভব হচ্ছে, তাই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূলত যারা তৃণমূল কংগ্রেসের নিবেদিত কর্মী, যারা পরীক্ষিত ত্যাগী কর্মী, যারা এই দলকে বাঁচিয়ে টিকিয়ে রেখেছে, তাদেরকে নিয়ে, বুথ কমিটিগুলোকে নিয়ে, অঞ্চল কমিটিগুলো নিয়ে এগুলো সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এবছর যে সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে মাসখানেকের মধ্যে বা তার কম সময়ে আবার বাংলার রাজ্য সরকারের ভোট, বিধানসভার ভোট, সরকার গঠনের ভোটও আবার আসতে চলেছে। তাই এই বিলক্ষণে মহেন্দ্রক্ষণে আমরা অঞ্চল সম্মেলনে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, এই তৃণমূল কংগ্রেস এই দলকে বাঁচিয়ে টিকিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার গরিব, অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত, সম্বলহীন মানুষের জন্য, সুরুন্টু এলাকার গরিব, অসহায় মানুষের জন্য, সর্বশ্রেণীর পেশাজীবী, সর্বস্তরের মানুষের জন্য আপনাদেরকে আগামীতে, আজকের পরে আগামীকাল থেকে আবার মাঠমুখী হতে হবে, এলাকামুখী হতে হবে। প্রত্যেক পাড়ায় মানুষজনের সঙ্গে কথা বলতে হবে, সম্পৃক্ততা স্থাপন করতে হবে। অনেকে রাগ গোসা অভিমান করে বসে আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। কারণ যারা ত্যাগী কর্মী তারা অভিমানী হয়, বেঈমান হয় না। যারা দলকে ভালোবাসে সবার সঙ্গে কথা বলে সব পাড়ায় গিয়ে আমাদের প্রচারণা শুরু করে দিতে হবে জোড়া ফুলের জন্য। এই জোড়া ফুলের প্রতি আমাদের ভালোবাসা, আস্থা, বিশ্বাস, গর্ব, সাহসের প্রতীক, উন্নয়নের প্রতীক, গরিব অসহায় মানুষের শেষ ঠিকানা, আমাদের শেষ আশ্রয়স্থল, এই জোড়া ফুলের প্রতীক। তাই জোড়া ফুলের জন্য ভালোবাসা, আস্থা, দোয়া, আশীর্বাদ আপনাদের করতে হবে। কারণ বাংলায় এই গরিব মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যদি বছর শেষে হিসাব করি যে খাদ্যদ্রব্য, মিড ডে মিল, পোশাক পরিচ্ছদ, জুতো, ব্যাগ, মোজা, সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, স্কলারশিপ, লক্ষ্মীর ভান্ডারের ভাতা, বিভিন্ন রকমের ভাতা, কিছু মানুষের ঘর, ফ্রিতে রেশনে চাল, গম, আটা, চিনি, তেল ইত্যাদি আমরা যদি বছরে হিসেব করি দেখবেন লক্ষাধিক টাকা একটা পরিবার পায়। হয়তো আমরা হিসাব করি না, খরচা করি, তখন হিসাব রাখি, এটা কোথা থেকে আসে আমরা লিখে রাখি না। যদি 11 সাল থেকে আমরা লিখে রাখতাম তাহলে দেখতেন লক্ষ লক্ষ টাকা একটা পরিবার পেয়েছি। হয়তো আমরা ভাবি যে হয়তো আমার কাগজপত্র আছে, পঞ্চায়েত অফিসে দিয়েছি, মেম্বারকে দিয়েছি, বিডিও অফিসে দিয়েছি, অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, তাই হয়তো পাবই না। এটা ঠিক নয়, এটা একটা সরকার দেয়। যদিও জনগণের টাকায় সরকার চলে বটেই, কিন্তু বাংলা ছাড়া পার্শ্ববর্তী রাজ্যের কোন সরকার দেয় না। একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারের নেত্রী, জোড়া ফুলের নেত্রী, জোড়া ফুল তৃণমূল কংগ্রেস দেয়, তাছাড়া কেউ দেয় না। তাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তিনি এবং তার পরিবার যাতে দীর্ঘজীবী হয় এবং গরিব অসহায় মানুষের ত্রাতা হিসাবে, ধারক বাহক হিসেবে, অতন্ত্র প্রহরী হিসেবে সবার জন্য কাজ করতে পারে। তাই আপনাদেরকে ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে বৃহৎ স্বার্থে
ছোট ছোট মতান্তর মতভেদকে দূরে ফেলে এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে আপনাদের কর্মীদের একেবারে মাঠে ময়দানে মানুষের প্রচার সময় নেই। দিন কয়েক পরে 20-25 দিন পরে ভোট আসতে চলেছে। তাই আমাদের বক্তব্য আজোড়া ফুল যার হাতে আমরা তার সাথে এই বক্তব্য নিয়ে একেবারে প্রচারণায় কাল থেকে নেমে পড়তে হবে। কারণ যে কোনো প্রকারে যে কোনো মূল্যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক চমকপ্রদ প্রশংসনীয় চমৎকার যে উন্নয়নের সাফল্য উনি তৈরি করে দিয়েছেন, উন্নয়নের যে একটা ইতিহাস তৈরি করেছে, এই ইতিহাসের ধারাকে অব্যাহত রাখতেই হবে। আর আপনারা নেতা কর্মীরা এলাকায় প্রচারণা মিটিং ফ্ল্যাগ নিয়ে যদি করেন, মানুষজন আপনাদেরকে ভালো বলবেন আরে এরাই সঠিক দলে, মানুষের যে দল উন্নয়ন করে, যে দল থাকলে গরিব অসহায় মানুষের ভালো হবে, সেই দলের প্রচার করছে, আপনাদের মান সম্মান বাড়বে, আপনাদের মূল্যায়ন বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর শরণখোলা অঞ্চল অত্যন্ত সুসংগঠিত সুশৃঙ্খলিত একটি সাংগঠনিক অঞ্চল। আপনারা সাংগঠনিক ভাবে এই নেতা কর্মীরা যারা মঞ্চে বসে আছে আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছে, প্রচুর পরিশ্রম করে শরণখোলা অঞ্চলকে এগিয়ে রেখেছেন। তাই শরণখোলা অঞ্চলের কর্মীরা যেমন খাঁটি সোনাকে আগুনে ফেলে দিলে পড়ে না, তেমনি একজন শরণখোলা অঞ্চলের কর্মীরা একেবারে খাঁটি সোনা যাদের আগুনে ফেলে দিলেও পড়বে না। এটা আপনাদেরকে অক্ষত অব্যাহত অক্ষুণ্ণ রাখতেই হবে। কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই, জননেত্রীর কোন বিকল্প নেই। এই যে উন্নয়নের বিপ্লব উনি তৈরি করেছেন, একটা রেভলিউশন সৃষ্টি করেছেন। এটা বাংলা ভারতবর্ষের বুকে আধুনিক শ্রেষ্ঠ বাংলায় পরিণত হয়েছে। কিন্তু তবুও কিছু লোক ষড়যন্ত্র করতে চায়, তারা মিথ্যাচার করতে চায়, অপরাজনীতি করতে চায়, তারা অপচেষ্টা করতে চায়, সমালোচনা করতে চায়। আমি বলি সমালোচনা করার আগে সমগ্র বাংলাটা ঘুরে আসুন। সমালোচনা করার আগে গোটা ইতিহাসটা ঘুরে আসুন। যা উন্নয়ন হয়েছে, কেন্দ্রের এত বঞ্চনা, প্রায় 2 লক্ষ কোটি টাকা আমাদের সরকারের জনগণের টাকা আটকিয়ে রেখেছে। 1-2 হাজার কোটি টাকা নয়, যে 2 লক্ষ কোটি টাকা দিয়ে একটা নতুন রাজ্য গঠন হয়ে যেতে পারে। এই জন্য আটকে রেখেছে যাতে তৃণমূল কংগ্রেস জব্দ হয়ে যায়, নির্বাচন করতে না পারে, মানুষকে কোনো সুবিধা না দিতে পারে, আটকে যায়, থমকে যায়। এত বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে লড়াই সংগ্রাম করে 500 টাকা বৃদ্ধি করলেন। হয়তো মহিলারা ভাবতেই পারে 500 টাকা আমার বাড়ল, কিন্তু না, 500 টাকা নয়। আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কষ্ট করে বছরে 500 টাকা বাড়ানোর জন্য 15,000 কোটি টাকা লাগছে সবারই জন্য। অন্য মুখ্যমন্ত্রী সাহস করতেন না বাড়াতে, কারণ আমি সরকারের ভিতরে আছি, এত অভাব অনটন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন অনেক বড়। তিনি আমাকেও বলেন, মোশাররফ, এলাকার মানুষের গরিব অসহায় মানুষ কেমন চলে, মহিলাদের কি চাই আমাকে খবর দেবে, রাজ্য ঘুরে ঘুরে কমিউনিটিদের কি চাই আমরা রিপোর্ট ওনাকে দিই। তার মনের উচ্চতা মাপা যায় না, যেমন পাহাড়ের উচ্চতাকে মাপা যায় না, তেমনি তার মনের গভীরতাকে মাপা যায় না। তিনি একজন হিমালয় সম উচ্চ হৃদয়বান নেত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মহিলাদেরও
আজকে মান সম্মান, নারী ক্ষমতায়ন বাড়ানোর জন্য আজকে এত স্বাস্থ্য সাথী হোক, লক্ষ্মীর ভান্ডারী হোক, কন্যাশ্রী হোক, আর সংঘ দলগুলো হোক না কেন, একাধিক রূপশ্রী হোক না কেন, ভাতায় হোক না কেন, সব মহিলাদের নামে উনি করেছেন। আগে কোন সরকার করে যায়নি। বামফ্রন্ট কংগ্রেস বাংলাকে দেউলিয়া করে গেছে, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধ্বংসস্তূপ থেকে জয়গানের পতাকা উড়িয়ে আজকে বাড়ি বাড়ি সুবিধা দিচ্ছে। আগে মহিলারা সুসাইড করে মারা যেত। ওই 100 টাকা চেয়েছে স্বামীর কাছে, কালকে বাড়ি যাবে, মায়ের বাড়ি যাবে, ভাইয়ের ছেলে মেয়েদের জন্য লাড্ডু বা মিষ্টি নিয়ে যাবে, বয়স্ক মা বাবার জন্য কিছু কিনে নিয়ে যাবে। সারা রাত ঝগড়াঝাটি, টাকা দেয়নি, ভোর হতে হতে না হতে আম গাছ তলায় ফাঁসি লেগে মারা গেছে। কেউ তো ফাঁসি লেগে মারা যেত, কেউ ঝাঁপ দিত আগুনে, কেউ বিষ খেয়ে মারা যেত। আজকে আর আত্মহত্যার কথা শোনা যায় না। আমি খুশি, আনন্দিত। আমিও গ্রামের মানুষের যেগুলো শুনেছি, দেখে এসেছি চোখে। কারণ আজকে নারীদের ক্ষমতা বাড়িয়েছে। আপনারা আপনাদের সন্তান সন্ততিদের প্রকৃত মানুষ করতে পারবেন। মানুষ প্রকৃত মানুষ না হলে আপনারা কোনোদিন শান্তি পাবেন না, আপনারা অত্যাচারিত হয়ে যাবেন। বেঁচে থাকার থেকে মরণ যন্ত্রণা শুরু হতো। কে দেখলো? মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুদিন সমালোচনা করে আমাদের দলের নেতা কর্মীদের, আর সমালোচনা করছেন যদি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, মাথা আছড়িয়েও এত লক্ষ লক্ষ টাকার সুবিধা পাবেন না, সব বাদ দিয়ে দেবে। আমিও দিতে পারবো না, প্রধানও বাড়ি বাড়ি সুবিধা দিতে পারবে না, পারলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাই সমালোচনাকারীদের পথে প্রান্তরে গণতান্ত্রিক ভাবে জবাব দিবেন, প্রতিবাদ করবেন, গণতান্ত্রিক প্রতিরোধ করবেন। যারা দলের নামে সমালোচনা করতে চায়, যারা মিথ্যাচার করতে চায়, যারা ষড়যন্ত্র করে এসআইআর নামে বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার বাদ দিতে চায়, আমাদের প্রিয় সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যারা আমাদের সমর্থক, তাদের ভোট ব্যাংক কেটে দিতে চায়, এর বিরুদ্ধে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করছি, লড়াই সংগ্রাম করছি। 24 দিন ধরে ইটাহারে আমরা অবস্থান কর্মসূচি করেছি, রাজপথে আন্দোলন করেছি স্ট্রিট ফাইটারের মতো, এবং লড়াই আন্দোলন করে ইটাহারের বুকে হিয়ারিং এ 8টা সেন্টার তৈরি করা হয়েছিল। বিডিও অফিসে আপনাদের অঞ্চলের লোকগুলো কত কষ্ট হতো, 72,000 লোককে ডেকেছিল। মহিলারা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে, আমি তো বাড়ি চলে এসেছি 3 দিন, প্রত্যেকটা ক্যাম্পে 3-5 দিন করে আমি এসেছি। পুরুষদের বয়স্কদের কত কষ্ট হতো। এত কিছু করে ক্যাম্প 8টা আমি করিয়ে দিয়েছিলাম। এখন 8টা ক্যাম্প করার জন্য এসআইআর এর বিরুদ্ধে বিজেপির দোসর, বিজেপির প্রেতাত্মা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি ডুয়োর রায় আন্দোলন শুরু করলাম। ধারালো তুখোর আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছিল। মশাল মিছিল থেকে রাস্তায় মিছিল, অবস্থান কর্মসূচি কিছুই বাদ দেওয়া হয়নি। হরতাল থেকে, পদবরোধ থেকে কিছুই বাদ দেওয়া হয়নি। এই জন্য বিজেপির খুব মন খারাপ। বিজেপির মনে অনেক জ্বালা, জ্বালারে জ্বালা সহ্য করা যায় না। তারা নির্বাচন কমিশনকে, এখানকার বিজেপির এমপি যে ইটাহার ক্ষেত্র যার মধ্যে পড়ে, সুকান্ত মজুমদার বলছে ওই ইটাহারের এমএলএটার নামে এফআইআর করুন, মুশারফ হোসেনকে ধরুন, মামলা দিন, তাকে আটকান। 8টা সেন্টার তো করেই দিল, অন্য ব্লক তো করতে পারলো না। আমরা তো 71,000 লোককে ডাকালাম, যারা দিল্লি, মুম্বাই, কেরালা থাকে, আপনাদের অঞ্চলের লোক থাকে। এরকম ইটাহারের 20-25,000 লোক আসতে পারতো না, ভোটাধিকার বাদ যেত। এই তো আমাদের দিবা স্বপ্ন পূরণ হলো না। এখন মুশারফের নামে এফআইআর করলো। এই সুকান্ত মজুমদারকে দিয়ে তথাকথিত
তথাকথিত কংগ্রেস, যাদের আমি মরা দল বলি, এই মরা দল যাদেরকে খালি চোখে আর দেখা যায় না, ইংরেজিতে বলা হয় মাইক্রোস্কোপিক দল, মানে আনুবীক্ষণিক দল, যাদের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে, যে মরা হাত কাটা হাত দিয়ে কোনো কাজ করা যায় না, যারা নিঃস্বার্থে নিজের ক্ষমতার জন্য, অবৈধ অর্থ কামানোর জন্য যারা এই দল, বিভিন্ন দল ঘুরে বেড়ায়, তারা সুকান্ত মজুমদারকে বলল যে আপনি একটু উপরে বলুন, আপনি তো কেন্দ্রের মন্ত্রী বিজেপি, আর আপনার তো ভাই ভাই নির্বাচন কমিশন, বলুন মুশারফকে টাইট দিতে, ওকে জব্দ করতে, থামাতে। সব ভোট ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে ইটাহারে, 20-25 হাজার ভোট যদি না বাদ যায়, আর আমরা যদি ধান্দাবাজি করে 10,000 15,000 ভোট না বাদ দিই, তাহলে বিজেপিটা জিতবে কি করে? বলুন নির্বাচন কমিশন, এদের সব ফাঁস করা হবে, ভোটটা ঘোষণা হতে দেন। কতবার সুকান্ত মজুমদারের সঙ্গে বসেছেন, কিসের বিনিময়ে সংখ্যালঘুদের ভোট ব্যাংক বাদ দিতে চাইলেন? নিঃস্বার্থে নিজের জন্য, অবৈধ অর্থ কামানোর জন্য, দুর্নীতিবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, মুনাফাখোরবাজি করার জন্য, এগুলো জনসমক্ষে ফাঁস করা হবে। সেদিন লজ্জায় মুখ দেখাতে পারবেন না, লজ্জা লাগবে, বড় লজ্জা লাগবে। আপনাদের বহুরূপী সর্বদলীয় করার লোক আপনাদেরকে মানুষ চিনে নিয়েছে। যাকে যারা ইটাহার থেকে চির বিদায় নিয়েছে, জনগণ যাদের বিদায় দিয়েছে, ইটাহারের মাটিতে যে একবার পড়ে যায়, সে আর উঠে দাঁড়াতে পারে না। তাদের কথা বলে সময় নষ্ট করা আমি উচিত মনে করি না। আমি শুধু এটুকুই বলবো, এসআইআর ভোট বাদ দিতে গিয়ে যে আন্দোলন সংগ্রাম লড়াই আমরা করেছি, আর বিজেপি তার দোসর, এই বর্তমান দালাল, যুগে যুগে দালালদের আবির্ভাব হয়েছে কংগ্রেস, তারা আমাকে ভয় দেখাতে চাইল হামলা মামলা দিয়ে। আমি বললাম আমি ভয় করতে বলা পার্টি নয়, আর আমার কলিজা এতটুকুও নয়। আমার কলিজা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মৃত্যুকে আমি ভয় পাই না। মানুষের জন্য লড়াই সংগ্রাম করে জীবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই বিজেপির ষড়যন্ত্র অপচেষ্টাকে আমরা রুখবো, প্রতিরোধ করবো, তারপরে বাড়ি ফিরবো, তার আগে বাড়ি ফিরা যাবে না। এই কসম প্রত্যয় দীপ্ত আমরা নিয়েছি। আর এই সাম্প্রদায়িক দল যারা রক্ত চায়, লাশ চায়, যারা লাশ নির্ভরশীল দল, তাদেরকে আগামী 26 সালে সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে একেবারে বাংলা থেকে চির বিদায় দিয়েই বাড়ি আমরা ফিরব। টাটা বাড়ি বাড়ি করে চির বিদায় তাদের জানানো হবে। আর আপনারা যদি অতি বাড়াবাড়ি করেন, একবার করলেন, কি করলেন? দিল্লি মুম্বাই যারা আপনাদের এলাকার লোক, হরিয়ানা দিল্লি সেক্টর বাই চক্কর থাকে, তাদের উপর আবার বিজেপির কথায় বাংলাদেশি বলে নির্যাতন করলেন, নিগৃহীত করলেন, পুলিশ দিয়ে অত্যাচার করলেন, মহিলাদেরও ছাড়লেন না। আমরা তখনও ইটাহারে শোরুম টুতেও আমরা ওই বালিগঞ্জ থেকে কোটার অব্দি মিছিল করেছিলাম। 12টা অঞ্চলে ভিজে ঘামে আমরা মিছিল করেছি। আমি মনে করি বৃষ্টিতে ভেজা আর ঘাম কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। যত পথ অতিক্রম করব, তত ষড়যন্ত্রকারীরা পিছনে পড়বে। আমরা সেটা করেছিলাম। হরিয়ানার এসপি আইপিএস কে কথা বলে, যুক্তি তর্ক করে, তার সঙ্গে তাকে বাঙালি হেনস্থা বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। সেই আন্দোলনে এসআইআর চলছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না। আপনারা নেতা বানিয়েছেন, নেতা জন্মায় না, নেতা তৈরি হয়। বিশ্বাস আস্থা রাখবেন, সৎ সাহসিক ন্যায় পরায়ণতা, নবীজির আদর্শে ন্যায় পরায়ণতার সহিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা রাজনীতি করি। তাই যতই বিপদ আপদ, দুর্যোগ দুর্বিপাক দুঃসময় আসুক না কেন, জনগণের জন্য আমরা পথে প্রান্তরে জীবনের শেষ রক্তবিন্দুটা দিয়েও আমরা মাঠে থাকবো।
ঘুমিয়ে থাকার লোক আমরা নয়। তাই আপনার আস্থা বিশ্বাস রাখবেন। এই ইটাহারের নাম সম্মান ফলসদা বলছিল প্রয়াত ডক্টর জয়নাল আবেদিনের আমলে ইটাহারের নাম টিভিতে রেডিওতে শোনা যাচ্ছিল, যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন তারা জানে। তারপরে ইটাহারের নাম ঘুমিয়ে ঘুমিয়ে ইটাহারের ভাগ্যকে ঘুমিয়ে দেওয়া হয়েছিল বিকাল 3টায় ঘুমিয়ে। আর বিকাল 3-এর বেলা ঘুমালে কি উন্নয়ন হয়? কারণ আমরা তো জীবনে দিনের বেলা ঘুমাই। তাই এই ইটাহারের নামকে রাজ্যের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মুখস্থ করানো হয়েছে। তিনি ইটাহারের জনগণকে ভালোবাসে ফেলেছেন। যে দায়িত্ব কর্তব্য, যে মান সম্মান ইজ্জত আপনারা দিয়েছিলেন, ইটাহারের নাম বাংলার মানচিত্রে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেওয়ার কাজ হয়েছে। বিপদ আপদ দুর্যোগ দুর্বিপাক হলে, ভূমিকম্প বন্যা খরা হলে, আমি চাই না কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, কিন্তু যদি হয় আমরা ঠেকাতে পারি না প্রাকৃতিক দুর্যোগকে। কিন্তু যে ইটাহারের নাম বাংলার মানচিত্রে মুখস্থ হয়েছে, প্রশংসিত হয়েছে, মডেল বলে আখ্যা হয়েছে, সেই ইটাহারের বিপদ দুর্যোগ দুর্বিপাক হলে, বন্যা খরা ভূমিধস ভূমিকম্প হলে হাজার হাজার কোটি টাকা দিয়ে ইটাহারকে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় পুনর্বাসন করে বানিয়ে দিবেন। সেই কাজটা আমি করেছি। হয়তো আমি 200 বছর বাঁচবো না, 100-150 বছর বাঁচবো, কিন্তু ইটাহারের প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদের সন্তান সন্ততি বাঁচবে। তাদের আর ভয় ভীতি চিন্তার কোনো কারণ নেই। ইটাহারকে যে জায়গায় আমরা পৌঁছিয়ে দিয়েছি, তাই আপনারা চিন্তা করবেন না। আমি শুধু এমএলএ বিধায়ক নয়, আপনাদের ভাই বন্ধু সন্তান। যে সময়কালটাতে এমএলএ নির্বাচিত হয়েছে, 11 সালে 16 সালে যারা দায়িত্ব ছিল, তখন রাজ্য সরকারের কাছে অর্থ ভান্ডার ভালো ছিল। আমি বলবো না তারা কিছুই করে যায়নি, কিছু আরো বেশি করতে পারত টাকা যখন রাজ্য সরকারের হাতে ছিল। কারণ 11 সালে ইউপিএ গভর্নমেন্ট মনমোহন সিং এর সরকারের সঙ্গে আমাদের দলের জোট ছিল, কিন্তু তারা ঘুমিয়ে ঘুমিয়ে যেটুকু নিয়ম মতো আছে ওইটুকু নিয়েই থেকে গেছে। কিছু আনতে হয়, মন্ত্রণালয়ে দৌড়াতে হয়। এই সময় সার্বিক কাজ, রাস্তাঘাট দিয়েছি, পানীয় জল, লাইট, কবরস্থান, শ্মশান করার অর্থ কম। কারণ জন্ম থেকে মৃত্যু অবধি সুবিধা দিতে গিয়ে অনেক টাকা লাগে, অর্থ ভান্ডার লাগে, সরকারের কষ্ট হচ্ছে। কিন্তু তবুও আপনারা বিশ্বাস আস্থা করেন, আমার প্রতি রাখেন, ভালোবাসেন বলে নেতা কর্মীরা, জনগণ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবাসে, আস্থা রাখি। তাই এত মন্ত্রণালয় ধরে আমরা কাজ আনতে পারি। চিন্তা করবেন না, আরো সুদিন ইটাহারের জন্য আসবে, আরো ভালো ভালো দৃশ্যমান কাজ আসবে। সব ঠিকঠাক থাকলে একদিন আপনারা বলতে পারবেন না কোনো বড় রাস্তা বাকি আছে। সেদিন আমরা নিয়ে আসছি। অনেকটা উন্নয়ন হয়েছে, আরো দরকার। রাজ্যের কাল ভোট ঘোষণা হবে নিশ্চয়, কিন্তু 2-3 মাস কাজ হবে না, পরে আবার কাজ হবে। তাই চিন্তা করবেন না, আপনারা সঙ্গে থাকুন। আর নেতা কর্মী, মেম্বার, বুথ প্রেসিডেন্টদের বলবো, এখানে আমাদের প্রিয় মেম্বারগণ আছে, তার প্রতিনিধিরা আছে, আপনারা বুথ প্রেসিডেন্ট কমিটিকে নিয়ে মাঠে নেমে পড়ুন। জনগণকে সন্তুষ্ট রেখে, জনগণকে সঙ্গে রেখে, জনগণের পাশে রেখে কাজ করুন। জনগণই আমাদের দলের প্রধান শক্তির উৎস। ভালোবাসা দিয়ে ভোট অর্জন করতে হবে, এর মত দিয়ে ভোট নেওয়া যাবে আমার অন্তত জানা নেই। আমরা গন্ডগোল, বিশৃঙ্খলা, মস্তানি এসব কাজ আমরা করিনি। এই পরিবারের সন্তানও নয়। অনেক ক্ষমতা জননেত্রী আমাকে দিয়েছেন, কিন্তু সেই ক্ষমতা অপব্যবহার কোনোদিন আমি করিনি। এটা আমাদের পারিবারিক শিক্ষা। অনেকে সরলতাকে দুর্বলতা মনে করতে চায়, এটা আমরা দুর্বল নয়। যদি আমরা কেউ আমাদের অশান্তি, অস্থিতিশীলতা, বিরক্তিশীল পরিবেশ তৈরি করতে চাই, আমরা আইনের আশ্রয় নিই, আইনকে আমরা সম্মান করি। আমরা কাউকে চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, গুন্ডাবাজি, মস্তানবাজি, মুনাফাকাবাজি, দখলবাজি করতে দিই না, আর কোনোদিন দেব। তাই আমি ইটাহারের বুকে প্রথম 22 সালে বলে
বলেছিলাম যে ইটাহারে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় পালন করবে। সনাতনী হিন্দু মানুষ হোক, আদিবাসী মানুষ হোক, মুসলিম মানুষজন হোক, কেউ কারো ধর্মের প্রতি আঘাত হানতে পারবে না বলে আমার কষ্ট হলো। শতাধিক দুর্গা পুজো, কালী পুজো, কীর্তন, জালসা, মনোরম অনুষ্ঠান, খেলাধুলোতে আমি সশরীরে আসি, একটা এমএলএর পক্ষে সম্ভব না। তবু আসি। একজন এমএলএ যদি সব জায়গায় আসে, একটা ভালোবাসার সম্পৃক্ততা তৈরি হয়, তার দেখানো মধ্যে কর্মীরা চলে, সে যে এমএলএ থাকুক না কেন, এটার জন্য আমরা আসি। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন, যেটা আমরা করি মূলত অঞ্চলে যেহেতু বুথের কর্মী, মা বোনের মহিলাদের নেতৃত্বের উপস্থিতি দেখার মতো। তাই আমি আবুলদা এবং আমজাদাকে বলবো যে আগে মহিলাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে তাদের ছেড়ে দিতে হবে, তারা বাড়ি ফিরবে। নাহলে বলবে এই মেয়েটা এত বক্তব্য দিলে কই কই আমাকে দেরি করে দিলেন না, মক্তরা গাল দিলেন, পরে গাল মিশে যাবে, তখন ভালোবাসা আশীর্বাদ নেওয়া হবে, গাল নিয়ে যাবে। তার সেক্ষেত্রে আগে মহিলাদের ছাড়তে হবে একসাথে, তারপরে আমরা যারা দূরের বুথ কমিটির আছে চারটা করে বুথ একসাথে ঢুকিয়ে দিবেন। কিন্তু পুরুষরা আপনার আগে লেডিস ফার্স্ট, আপনারা জানেন, খাওয়া ওরা আগে খাবে, কথা আগে বলে। ঠিক আছে, ঠিক আছে না ভুল করছো? ঠিকছি তো, ঠিকছে তো? তোমার আগে দাঁড়ানো হবে না, তোমার লেডিস যেহেতু ফার্স্ট, তো মহিলারা আগে কথা বলে মহিলারা এখানে খাবে, তখন কিন্তু পুরুষরা কেউ বসবে না, মহিলাদের সম্মান করবে। মহিলারা আগে সন্ধ্যার পরে মিটিং আসতো না, দেখছেন আগে কত মহিলা, অর্ধেকের কাছাকাছি। এই পরিবেশটা আমরা এটা আগে তৈরি করেছি, সম্মান মর্যাদা, নারী ক্ষমতা মুখ্যমন্ত্রী বাড়িয়েছে, আমরা ওইটা আগে সেটা করেছি। তাহলে মহিলারা কথা বলে খেয়ে নিবে, পুরুষ চারটা করে বুথ যাবে, ওখানে হাল্লা চিল্লা দৌড়ঝাঁপ ঝাপাঝাপি করবেন না। যখন চারটা করে বুথ আমার সঙ্গে কথা বলবে, ওই বুথের লোক অবশ্যই একসাথে ঢুকবেন, পরে ঢুকলে পরে হবে না। তাহলে আমরাও তাড়াতাড়ি ছাড়তে পারবো না, আপনারাও তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। একটু ধৈর্য রেখে, ধৈর্য ধরে সিস্টেমেটিক যাবেন, তাড়াতাড়ি কথা হয়ে যাবে। আর নিশ্চয় আগামীর যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যান। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত ছেন তো? কি আগামীতে খেলা হবে তো? দেখার মতো খেলা হবে তো? চমৎকার খেলা হবে তো? প্রশংসনীয় খেলা হবে তো? এই সাম্প্রদায়িক বিজেপিকে হাঁটাবেন তো? এই কংগ্রেস সিপিএম বিজেপির দালালকে চিরবিদায় জানাবেন তো? জমজমাট খেলা হবে তো? আমার জোর ভালোই ছেড়ে দিল, তাহলে ভালোই মিটিং হবে, আগামীতে খেলা আমাদের জমবে। আর আগামীতে সবুজ আবিরের খেলা হবে তো? আর সেদিন ফের মন রাখবেন না, তোরা একলা একলা খেলবে, শুধু খেলা হবে না, সাথে আর কিছু হবে। কি হবে? বাইক হবে, ড্যান্স হবে। তো ড্যান্স মিনি করবে যাবো, কিন্তু একটু তাল মিলবা যাবো, রাখবেন তো? দেখছে একসাথে আসবো, কাঁধে কাঁধ মিলে ড্যান্স করা যাবে। এটুকুই কথা বলে সবাইকে অনেক আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, সম্মান, ভালোবাসা জানিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস অত্যন্ত ঘনিষ্ঠজন, প্রিয়জন, আমার নেতৃত্ববৃন্দরা আপনাদের মাঝে কথা বলতে, 5 বছরে চলতে ফিরতে কোনো ভুল ত্রুটি হলে নিজ সন্তান মনে করে, ভাই বন্ধু মনে করে, এমএলএ বিধায়ক বাদ দিয়ে আপনারা ক্ষমা করবেন। কারণ আমি নির্ভুল বক্তা নই, আমার ভুল হয়। আর মাঝে মাঝে মজা করে বলি, যদি এমএলএ বা নেতাদের ভুল আপনারা নিয়ে ধরবেন, তাহলে তো ফেরস্তানে ভোট দাঁড় করবো, সেটা কি সম্ভব? সেটা সম্ভব নিচে। তাই আমার ভুল হবেই, তোরা ভুল ধরে দেবেন, আমরা তোমার লোক, তোমার কুটুম, তোমার আত্মীয় স্বজন। এইটুকু কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, খোদা হাফেজ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সরুন্টু অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ তথা পশ্চিমবঙ্গ উন্নয়নের কান্ডারি মোশাররফ হোসেন মহাশয়কে। আমরা কেউ যাব না, সবাই আমরা এখানে সবার জন্য সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা কিন্তু না খেয়ে কেউ যাবেন না, ঠিক আছে? তবে শৃঙ্খলা বোধ রেখে তারপরে যাবো, খাওয়া দাওয়া করবো। লক্ষ্মী ভান্ডার
রাজ্য সরকারের যা যা উন্নয়ন আছে, ওই যে আমাদের এলইডি চলছে ওদিকে। আরেকটু এলইডি টিভি চলছে দেখেন পেছনে, ওখানে লক্ষ্মী এলো ঘরে, বউ কি আছে লক্ষ্মী এলো ঘরে, ওখানে একটা মুভি ফিল্ম বা বই চলবে, ওটা আপনারা যারা বসে থাকবেন দেখেন, খুব ভালো সিনেমা, আমাদের দলের স্বীকৃতিপ্রাপ্ত সিনেমা, এটা সব বুথে চলবে। আমি আমজাদকে অনুরোধ করবো, আবুলদাকে, যে কাল থেকে সব বুথে বুথে মুভিটা দেখাবেন, উন্নয়নের বাজারে একটু বক্তব্য দিবেন, কষ্ট হলো সবাই, সব বুথে যাবেন, এটা আমরা আজকে দেখিয়ে দিচ্ছি, কাল থেকে আপনারা করবেন। আর মহিলারা আপনারা চলেন, খেয়ে দিয়ে এসে বাড়ি যাবেন, যারা দেখতে পাবেন। আর পুরুষরা আপনারা মুভি দেখেন, আর দুঃখ পাবেন আপনারা কান্নাকাটি করেন, চোখের পাড়া ফেলে দেখেন। পঞ্চায়েতে ঘরটা এদিকে যাবো আয়ব শুনলো নেই। আপনারা যাবেন না কেউ কিন্তু। যারা আছেন প্রতিদিকে তাদের টিম নিয়ে আপনারা পঞ্চায়েত অফিসের গেটের ওখানে যে বড় হলঘর আছে, সেই হলঘরে চলে যান, ওখান থেকে আসার পরে আমাদের আমরা খাওয়ার ব্যবস্থা করব। দেখি ভাই একটু দেখি ওখানে নিজ নিজ বুথ হিসাবে ঢোকবেন। 22টা বুথ একসঙ্গে। বাবু সামনে। হ্যালো, ডেকোরেশন থেকে কে আসছেন? ডেকোরেশন দেবীনগর, তুমি তোমার ফুলগুলো খুলে নাও। আমাদের সকল যে 13টি বুথ থেকে আগত যত পুরুষ প্রতিনিধি আপনারা আছেন, আপনারা একটু শান্তভাবে বসুন, আমাদেরকে একটু সুশৃঙ্খল ভাবে প্যান্ডেল থেকে গুছিয়ে নিতে দিন। আগে একটু মহিলাদের ছাড়বো, তারপরে পুরুষ প্রতিনিধিদের ছাড়া হবে। চলো চলো বসুন।